1300 সালের শেষের দিকে তৈরি একটা পর্তুগিজ জাহাজ, যা ছিল সেই সময়ে পুরো পৃথিবীতে বিখ্যাত। আর এটা চীনের মিং সাম্রাজ্যের একটা ধনজাহাজ, সমুদ্রের বুকে ভাসমান এক বিশাল দানব। 4 তলা ডেক, শত শত কামান, হাজার হাজার সৈন্য আর ঘোড়ায় ভর্তি, যেন একটা আস্ত ভাসমান নগরী। আর চীনের মিং সাম্রাজ্যের শুধুমাত্র এমন একটা জাহাজ ছিল না, এমন আরও শত শত জাহাজের বহর ছিল চীনের সেই সাম্রাজ্যে, যারা সেই জাহাজ দিয়ে আশেপাশের প্রতিটা সাম্রাজ্য নিয়ন্ত্রণ এবং শত্রুদেরকে নির্মমভাবে পরাজিত করত। আর চীনের এই ভাসমান সাম্রাজ্য তৈরি করেছিল এমন একজন মানুষ, যার উচ্চতা ছিল 7 ফিট, যেন সে নিজেও এক দৈত্য। শৈশবে যে মানুষটা অপহরণ হয়ে হারিয়ে ফেলেছিল তার পুরুষত্ব, কিভাবে সমুদ্র জয় করেছিল সে, আর কিভাবেই বা তৈরি হয়েছিল ইতিহাসের সবথেকে বড় বড় জাহাজের এক ভাসমান সাম্রাজ্য। এমন জাহাজ কি সত্যিই ছিল, নাকি কেবল মুখরোচক কল্পকাহিনী? হ্যাঁ, সত্যি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এমনই দৈত্যাকার জাহাজ, যে জাহাজের গল্প শুনলে মনে হবে যেন কোনো রূপকথার গল্প শুনছেন। তো চলুন শুরু করা যাক। এই দানবাকৃতির জাহাজের বহর তৈরি করার গল্প শুরু হয় মূলত 1300 শতাব্দীর শেষের দিকে। তখন চীনের দক্ষিণ পশ্চিমের ইউনান প্রদেশে বসবাস করত মাত্র 10 বছরের এক বালক। সে তখনও জানত না একদিন তার জীবন সমুদ্রের ইতিহাসে অমর হয়ে থাকবে। তার বাবা ছিলেন মঙ্গল শাসকদের অধীনস্থ এক সামান্য কর্মচারী। কিন্তু মিং সাম্রাজ্য যখন মঙ্গল সাম্রাজ্যকে পরাস্ত করে, তখন শুরু হয় এক ভয়ঙ্কর দমনপীড়নের নীতি। সেই আক্রমণে ছেলেটা তার বাবাকে হারায়। বাবাহারা ছোট্ট ছেলে ভয়ে হাঁটতে থাকে রাস্তা ধরে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় এক মিং জেনারেল। তীক্ষ্ণ দৃষ্টিতে জেনারেল তাকে প্রশ্ন করে মঙ্গল সম্রাট কোথায়। ছোট্ট ছেলেটা থেমে যায়, মাথা নিচু করে এক মুহূর্ত ভাবে, আর বালক হঠাৎ করেই ঝাঁপ দেয় পুকুরের পানিতে। তাকে ধরে নিয়ে আসা হয় মিং সাম্রাজ্যের চতুর্থ পুত্র জুডির কাছে। কিন্তু এই সম্রাটের রাজদরবারে পৌঁছানোর আগেই তার জীবনে ঘটে যায় এক নিষ্ঠুর ঘটনা। তাকে বানানো হয় ইউনাক, অর্থাৎ তার দেহ থেকে কেড়ে নেওয়া হয় পুরুষত্ব। তবে এর বিনিময়ে খুলে যায় তার ক্ষমতার দরজা। কারণ মিং সাম্রাজ্যে ইউনাকদের একটা আলাদা গুরুত্ব ছিল। তাদের না ছিল কোনো পরিবার, আর না ছিল কোনো উত্তরাধিকার। সেজন্য তাদের কোনো পিছুটানো ছিল না। তাই সম্রাট তাদেরকে দেখতেন পুরোপুরি বিশ্বস্ত দাস হিসেবে। এই পুরুষত্বহীন ছেলেগুলো প্রাসাদের ভিতরে ধীরে ধীরে হয়ে উঠত সম্রাটের সবথেকে কাছের মানুষ। আর সেই পথেই এগোতে থাকে এই ছোট্ট বালক, যার নতুন নাম দেয়া হয় মাহি। সময় কেটে যায়, বালক ধীরে ধীরে বেড়ে ওঠে, কিন্তু কোনো সাধারণ মানুষের মতো না, বরং টেস্টোস্টেরনের অভাবে তার হাড়ের গঠন অস্বাভাবিক হয়ে যায়। তার শরীর লম্বা হতে থাকে অস্বাভাবিকভাবে। যেখানে সেই সময় চীনের সাধারণ মানুষের উচ্চতা হতো 5 ফুট 8 ইঞ্চির মতো, সেখানে এই বালকের উচ্চতা পৌঁছে যায় প্রায় 7 ফুটে। তার দেহাবয়ব উপস্থিতি সবাইকে ভয় পাইয়ে দিত। আর এদিকে রাজপুত্র জুডিও লক্ষ্য করেন মাহিকে। ধীরে ধীরে মাহি হয়ে ওঠে তার বিশ্বস্ত দেহরক্ষী। একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করে সাহসিকতা দেখাতে থাকে। প্রথমে সৈনিক, তারপর অফিসার, এরপর পদোন্নতি পেতে থাকে একের পর এক। তবে মিং সাম্রাজ্যের ভিত তখনও টালমাটাল। বাইরে মঙ্গলদের হুমকি, আর ভেতরে রাজনৈতিক ষড়যন্ত্র। ঠিক তখনই রাজপুত্র জুডি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে নিজের ভাগ্নেকে সিংহাসন থেকে নামিয়ে দেয় এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জয়ী হয়ে সে নিজেই বসে ড্রাগনের সিংহাসনে। তার নতুন উপাধি হয় ইয়াংলে সম্রাট। নতুন সম্রাট বুঝতে পারে কেবল যুদ্ধ দিয়েই এই সাম্রাজ্যকে ধরে রাখা যাবে না, প্রয়োজন আরও বড় কিছু, যা প্রতিবেশীদেরকে ভয় দেখাবে আর পুরো বিশ্বকে বোঝাবে মিং সাম্রাজ্যের শক্তি কত বিশাল। তাই শুরু হয়ে যায় ইতিহাসের সবচাইতে বড় নৌবহর তৈরির পরিকল্পনা। আর সেই বহরের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয় জুডির সবচাইতে বিশ্বস্ত মানুষকে, সেই লম্বা ইউনাক মাহিকে। তবে মাহি তখন আর কেবল মাহি নয়, সম্রাট তাকে নতুন নাম দেন ঝেংহে। এখান থেকেই শুরু হয় তার সমুদ্র জয় করার ইতিহাস। ঝেংহের অধীনে তৈরি হয় 27,000 সৈন্য, নাবিক, অনুবাদক, চিকিৎসক, জ্যোতিষী আর কেরানির এক বিশাল বহর। তাদের জন্য তৈরি করা হয় কয়েক ধরনের জাহাজ, পরিবহন জাহাজ, যুদ্ধ জাহাজ, ঘোড়ার জাহাজ, সব মিলিয়ে এক চলমান সাম্রাজ্য। কিন্তু সবার নজর কাড়ে সেই কিংবদন্তি ধনজাহাজ। দৈর্ঘ্য প্রায় 400 ফুট, প্রস্থে 180 ফুট, 4 তলা ডেক, 9টা উঁচু মাস্তুল, যেন ভাসমান মিং সাম্রাজ্যের আস্ত রাজপ্রাসাদ। এক একটা ধনজাহাজে ছিল ব্রোঞ্জের কামান, খাবারের গুদাম, নাবিকদের থাকার জায়গা, আর সোনারূপা, সিল্ক এবং চীনামাটির তৈরি জিনিসপত্র রাখার বিশাল কক্ষ। এগুলো কেবল যুদ্ধের জন্য ছিল না, প্রদর্শনের জন্যও ছিল। বিদেশি রাজারা যখন এই সমস্ত জাহাজ দেখত, তারা মুগ্ধ হয়ে যেত, ভয় পেত আর বাধ্য হয়ে মাথা নত করত। 1405 সালে শুরু হয় প্রথম অভিযান। ঝেংহে পাড়ি দেয় ভারত মহাসাগরে। পথে থামে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর শ্রীলঙ্কায়। জলদস্যুদের দমন করে বানায় নিরাপদ বাণিজ্য পথ।
শ্রীলঙ্কার স্থানীয় রাজাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় সম্রাটের কাছে। এরপর ঝেংহে পৌঁছে যায় আরব উপকূলে, এমনকি আফ্রিকার কেনিয়া পর্যন্ত। প্রতিটা জায়গা থেকে সে রাজার জন্য নিয়ে আসে বিস্ময়কর সব উপহার, আফ্রিকার জিরাফ, ভারতীয় মশলা আর আরবের ঘোড়া, আর বিনিময়ে সবাইকে দেখায় চীনের ঐশ্বর্য আর শক্তি। কিন্তু যে কোনো সাম্রাজ্যের মতোই মিং রাজবংশেও শুরু হয় ষড়যন্ত্র। কনফুসিয়ান পণ্ডিতরা সম্রাটকে বলা শুরু করে এত বড় সমুদ্রযাত্রা আসলে একটা অপচয়। আবার 1421 সালে একটা বড় বজ্রপাত আঘাত হানে চীনের নিষিদ্ধ নগরীর মহামন্দিরে। কনফুসিয়ানরা এটাকে আবার তখন সৃষ্টিকর্তার অভিশাপ বলে চালিয়ে দেয়। সমুদ্রযাত্রা যে করেই হোক থামাতে হবে। চাপের মুখে ইয়াংলে সম্রাট কিছুদিনের জন্য জাহাজ নির্মাণ বন্ধ করে দেন। তবে মৃত্যুর আগে আবারও ঝেংহেকে পাঠানো হয় এক অভিযানে। কিন্তু ইয়াংলের মৃত্যুর পর নতুন সম্রাট সিংহাসনে এসে সমুদ্রযাত্রাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে দেন। বিশাল বিশাল বহর ভেঙে ফেলা হয়, কাঠ কেটে ব্যবহার করা হয় অন্যান্য কাজে। ইতিহাসের সবথেকে বড় নৌবহর যেন মুছে যায় এক রাতের মধ্যেই, যেন এরকম কোনো কিছু পৃথিবীতে ছিলই না। আজও ইতিহাসবিদদের বিতর্ক করতে শোনা যায় যে আসলেই কি এই জাহাজগুলো এত বিশাল ছিল, নাকি লেখকরা এগুলোকে অতিরঞ্জিত করে বলেছে। অনেকে মনে করেন চীনের কাঠ এবং প্রযুক্তি দিয়ে এত বড় জাহাজ টিকিয়ে রাখা অসম্ভব। আবার কেউ কেউ নানজিংয়ের শিপইয়ার্ডে পাওয়া বিশাল বিশাল রাডারের কাঠ দেখিয়ে বলেন হ্যাঁ, এই জাহাজগুলো সত্যিই এত বিশাল ছিল। সে যাই হোক, ঝেংহের নাম ইতিহাসে অমর হয়ে থাকবে। সে ছিল এক দাস থেকে উঠে আসা মহানায়ক, যার হাতে গড়া বহর একসময় সমুদ্র শাসন করেছিল। তাহলে প্রশ্নটা থেকে যায়, এগুলো কি আসলেই ইতিহাসের সবথেকে বড় জাহাজগুলো ছিল, নাকি মানুষের কল্পনা তাদেরকে কিংবদন্তিতে পরিণত করেছে? উত্তর খুঁজতে হয়তো লেগে যাবে আরও কিছু বছর, অথবা উত্তর চিরকালই লুকিয়ে থাকবে এই রহস্যের গভীরে।